নমস্কার, আমি মেঘ আর তোমরা শুনছো সারপ্রাইজিং টেলস। সারপ্রাইজিং টেলসের সমস্ত গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল। পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলো না যেন। তোমাদের জন্য রইল আজকের গল্প, জিনিয়া চ্যাটার্জির কলমে কঙ্কাবতী। গল্প শুরুর আগে একটি কথা, আজকের গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট বক্সে জানিও, আর কি ধরনের গল্প তোমরা শুনতে চাইছো সেটাও জানিও, কারণ এতে আমরা তোমাদের চাহিদা মতো গল্প তোমাদেরকে শোনাতে পারবো। তো একবার চেক করে নাও চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তো, যদি না করে থাকো এক্ষুনি করে নাও, কিন্তু না হলে কিন্তু মিস করবে। শুরু হচ্ছে আজকের গল্প, কঙ্কাবতী। কাদামাখা পায়ে আলের ওপর দিয়ে দৌড়ে চলেছে এক যুবক, গায়ে বিয়ের পোশাক, লালপাড়ের ধুতিখানি মাটি লেগে কালো হয়ে গিয়েছে, গলায় থাকা ফুলের মালা ছিন্ন ভিন্ন, তার মুখে আতঙ্কের ছাপ, ঘন ঘন নিঃশ্বাস পড়ছে, পা দুটো অসাড় হয়ে যাচ্ছে, কিন্তু তবুও সে থামছে না। সামনেই সেই নদীর চর, পূর্ণিমার আলো রূপলি বালুর ওপর পড়ে ঝিলমিলিয়ে উঠেছে। শোঁ শোঁ শব্দে বয়ে চলা বাতাসে মাঝে মাঝে নড়ে উঠছে গাছের পাতা, আর সেই খসখস শব্দ ভেঙে চুড়ে দিচ্ছে নিস্তব্ধতাকে। তার সঙ্গে কলকল শব্দে বয়ে চলা জলের স্রোত, সব মিলিয়ে এক অপূর্ব দৃশ্য। কিন্তু যুবকটির যেন সেদিকে কোনো খেয়ালই নেই। সে ব্যস্ত নিজের প্রাণ রক্ষা করতে, সারা গা তার ঘামে ভিজে উঠেছে, বিন্দু বিন্দু ঘাম গড়িয়ে পড়ছে কপাল পেয়ে, কিন্তু এক মুহূর্ত দাঁড়িয়ে ঘামটুকু মোছার সময় নেই তার কাছে। হঠাৎ বালির চরে ঢাকা পড়ে থাকা পাথরে তার পা আটকে গেল, টলতে টলতে সামলে নিতে গিয়েও শেষ পর্যন্ত পড়ে গেল মুখ থুবড়ে। সেই ধাক্কায় চোখে মুখে ঢুকে গেল ভেজা বালির কিছু অংশ। কাস্তে কাস্তে উঠে বসল যুবকটি। বালিকণা ঢুকে চোখ দুটো অসম্ভব জ্বলছে তার, কিছুই যেন স্পষ্ট দেখতে পাচ্ছে না। উন্মাদের মতো দুহাত দিয়ে চোখ ঘষতে লাগলো কিছু আরাম পাওয়ার আশায়, কিন্তু তাতে জ্বালা কমার পরিবর্তে উল্টে আরও যেন বেড়ে গেল। এবার ভীষণ ভয় পেয়ে গেল ছেলেটি। যে করেই হোক এখান থেকে পালাতে হবেই তাকে, কিন্তু এমন অবস্থায় সে কিভাবে পালাবে? অন্তত যদি খানিক দেখতে পেত তাহলেও সঠিক রাস্তা খুঁজে পাওয়ার চেষ্টা করত। কিন্তু এখন হৃৎপিণ্ডের গতিবেগ হঠাৎই যেন ভীষণ বেড়ে গেল, মরিয়া হয়ে হাতড়াতে লাগলো চারপাশ, যদি জলের সন্ধান পাওয়া যায়। কিন্তু শুকনো বালু আর ছেড়ে যাওয়া মালার ফুলের কিছু অংশ বাদ দিয়ে কিছুই হাতে লাগলো না তার। সময় ক্রমশ এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ভয়ের মাত্রা যেন আরও বাড়তে লাগলো পাল্লা দিয়ে। সেই মুহূর্তে হঠাৎই কানের কাছে ভেসে এলো একটা ফ্যাস ফ্যাসে গলার স্বর। এবার কোথায় পালাবি তুই? আর যে পালাতে পারবি না। চারিদিকে ছড়িয়ে গেল বিকট এক অট্টহাসি। যুবকটি ভয় চিৎকার করে উঠতে পারল না। তার গলা শুকিয়ে এতটাই কাঠ হয়ে গিয়েছিল যে বিন্দুমাত্র শব্দটুকুও বেরোল না। উদ্ভ্রান্তের মতো সে পথ খোঁজার চেষ্টা করল। কোনো মতে হাতড়ে হাতড়ে সামনে কিছুটা দূর পর্যন্ত এগোতে পারলেও হঠাৎ তার আঙুল স্পর্শ করল ঠান্ডা পিচ্ছিল জাতীয় কিছু। সে দুহাত বাড়িয়ে তা বোঝার চেষ্টা করতেই শরীর দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। বালির ভেতর দিয়ে বেরিয়ে আসা পিচ্ছল এবং জলে ভেজা বস্তুটি আসলে একটি মানুষের হাত। আরও নির্দিষ্ট করে বললে সেটি একটি মেয়ের হাত, যে হয়তো এই চরের ভেতরেই চিরদিনের মতো বন্দী হয়ে রয়েছে। চমকে উঠে নিজের হাত সরিয়ে নেওয়ার চেষ্টা করল সে, কিন্তু পারল না, কারণ এতক্ষণে সেই নিস্তেজ হাতটি একটু একটু করে তার কবজি চেপে ধরতে আরম্ভ করেছে। তার তীব্রতা এতটাই ছিল যে
ব্যথায় ছেলেটা কুঁকিয়ে উঠল। সমস্ত শক্তি দিয়েও নিজের হাতটি সে ছাড়াতে পারল না। ঠিক সেই মুহূর্তে হঠাৎ কেউ যেন বিদ্যুতের বেগে টানতে শুরু করলো তাকে। সাদা বালির ওপর থেকে হিঁচড়ে চলে যেতে লাগলো তার শরীর, এবং দেখতে দেখতেই নদীর জলের ভেতর টেনে নিল তাকে। নদীর স্রোতের আওয়াজ এবং পাতার খসখস শব্দের মাঝেই ঢাকা পড়ে গেল একটা মানুষের চাপা আর্তনাদ। কলকাতা থেকে মাইল 10 দূরে অবস্থিত সবুজ গ্রামে ঘেরা একটা গ্রাম, সুন্দরপুর। নামের মতোই গ্রামের প্রকৃতি, তাতে গড়ে ওঠা বসতবাড়ি, খাল, বিল, ধানক্ষেত, মাছ ধরবার পুকুর, সব মিলিয়ে যেন তুলির টানে জীবন্ত হয়ে ওঠা একটি চিত্র। গ্রামের ঠিক মাঝখান দিয়ে বয়ে গেছে সরু কাঁচা মাটির রাস্তা। দুপাশে সারি সারি নারকেল, সুপুরি এবং আম গাছ দাঁড়িয়ে আছে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই চারিদিক থেকে ভেসে আসতে আরম্ভ করে নানান পাখির ডাক। দূরে কোথাও শোনা যায় মন্দিরের ঘণ্টার ধ্বনি। সব মিলিয়ে তা যেন উপন্যাসের পাতায় উঠে আসে একটা গ্রামের দৃশ্য। তবে কখনো কখনো সৌন্দর্যের মাঝেই লুকিয়ে থাকে ভয়াবহতা, যা চোখের আড়াল থেকেও একদিন ঠিকই বাইরে বেরিয়ে আসে। অবিনাশ শহুরে ছেলে। কলকাতার বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান নিয়ে পড়াশুনো করার পর সে এখন নানা বিষয়ে গবেষণায় মত্ত। তার চেহারা বেশ সাধারণ, মাঝারি গঠনের দেহ, কিন্তু চোখে মুখে সবসময় একরকম প্রশান্তির ছাপ বিরাজ করে। ছোটবেলা থেকে অবিনাশ ভূত, প্রেত এবং নানান অলৌকিক ঘটনা শুনতে ভালোবাসত, কিন্তু কোনোদিনই এমন কিছুতে বিশ্বাস করত না সে। শুধু বলতো, যা ঘটে তার কারণ অবশ্যই থাকে, আমরা শুধু দেখতে পাই না, তাই অজানা সবকিছুকে ভয় করি। একদিন আমি প্রমাণ করে দেব, প্রমাণ করে দেব ভূত বলে কিছুই হয় না, সমস্তটাই হলো মানুষের মনের ভুল। প্রভাবতী দেবী কিছুতেই নিজের ছেলেকে বুঝে উঠতে পারতেন না। সবসময় ভয় থাকতেন যেন অবিনাশ কোনো বিপদে না পড়ে। কিন্তু তিনি জানতেন না, অলৌকিক জিনিসের প্রতি ছেলের টানই তাকে নিয়ে যাবে সুন্দরপুর গ্রামে, যে গ্রাম একদিন নিজের সৌন্দর্যের জন্য বিখ্যাত হলেও আজ যেন সকলের কাছে এক জীবন্ত অভিশাপ। গবেষণাকালীন অবিনাশের আলাপ হয়েছিল সুলগ্নার সঙ্গে। ভারী মিষ্টি মেয়ে সে। সুন্দরপুর গ্রামের মোড়ল প্রসাদ রঞ্জন মশাইয়ের একমাত্র মেয়ে। প্রথম দেখাতেই তার ভীষণ ভালো লেগে গিয়েছিল সুলগ্নাকে। বাড়ি ফিরেই নিজের মাকে অর্থাৎ প্রভাবতী দেবীকে সবটা জানিয়েছিল। হয়তো সংসারের ছোঁয়ায় অবিনাশের এই অলৌকিক জিনিসের প্রতি টান খানিক কমবে, এই ভেবে তিনি রাজি হন, এবং আজ সেই গাঁয়ে বিয়ের কথা বলতে যাচ্ছিলেন তিনি এবং অবিনাশ। বিকেল তখন ঠিক 5টা। গ্রামটির একেবারে মাঝ বরাবর বিশালাকার দোতলা বাড়ির সামনে এসে দাঁড়ালো একটা গরুর গাড়ি। ভেতর থেকে নেমে এলো অবিনাশ এবং তার মা। গাড়ির ভাড়া মিটিয়ে দিয়ে সবেমাত্র বাড়িটার চৌহদ্দির মধ্যে প্রবেশ করছিল অবিনাশ। এমন সময় উলুধ্বনি আর শঙ্খধ্বনিতে ভরে উঠল চারিদিক। এমন সময় ভেতর থেকে বেরিয়ে এলেন প্রসাদ রঞ্জন বাবু, পরনে সাদা ধুতি এবং পাঞ্জাবি, মুখে প্রাণখোলা হাসি। প্রভাত রঞ্জন বাবুর স্ত্রী মাধবী দেবী অবিনাশকে বরণ করতেই তিনি বলে উঠলেন, আইসো বাবা, রাস্তায় কোনো অসুবিধা হয় নাই তো? এতটা দূর কষ্ট কইরা আইলা, যাও যাও তোমরা গিয়া বিশ্রাম লাও। আসেন বেয়ান আসেন। অবিনাশ হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে চৌকাঠের ওপরে নিজের পা রাখতে যাবে, এমন সময় বাড়ির পরিচারকদের ফিসফিসানি কানে আসতে লাগলো তার। এই গায়ে মোড় বা লিগে কেউ আসে বুঝি? অবিনাশ তখনকার মতো ব্যাপারটিকে গুরুত্ব না দিয়ে বাড়ির ভেতর প্রবেশ করল। একেবারে সাধারণ গৃহস্থ বাড়ি। পশ্চিম দিকে 2টি ঘরে তাদের থাকবার ব্যবস্থা করা হলো। একটিতে থাকবে অবিনাশ এবং অন্যটিতে থাকবে তার মা প্রভাবতী দেবী। অবিনাশের বাবা কর্মসূত্রে বাইরের রাজ্যেই থাকেন, তাই তিনি এই মুহূর্তে উপস্থিত না থাকতে পারলেও নিজে দাঁড়িয়ে থেকে ছেলের বিয়ে দেবেন জানিয়েছিলেন। কাল সকালেই পুরোহিত দেখে বিয়ের দিনক্ষণ নির্ধারিত হবে, তাই আজ তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়ল অবিনাশ।
এই বাড়িতে আসার পর থেকে সুলগ্নার সঙ্গে তার বিশেষ সাক্ষাৎ হয়নি। কাল একবার তাকে আলাদা করে কথা বলতে হবে। এই সমস্ত কথা ভাবতে ভাবতে এই বিছানার ওপর শুয়ে খানিক এপাশ ওপাশ করছিল অবিনাশ। এমন সময় হাতে দুধের গ্লাস নিয়ে প্রবেশ করল রামহরি। বিছানার পাশে থাকা ছোট্ট কাঠের টেবিলটায় গ্লাসটা নামিয়ে রেখে সে সবে ফিরতেই যাচ্ছিল, এমন সময় অবিনাশ বলল, রামহরি কাকা একটু শুনবেন, আপনার সাথে কিছু কথা ছিল। তিনি ধীরভাবে মাথা নেড়ে বললেন, আগে কন। আপনারা কি আমার কাছে কিছু লুকোচ্ছেন? অবিনাশ যতটা শান্তভাবে কথাগুলো বলল, রামহরি ততটাই অস্থির হয়ে উঠলেন। না না জামাই বাবা, আপনার থেকে কিছু লুকোবো কেন? আগে তেমন তো কিছুই নেই। এই দুধটুকু খাইয়া আপনি বিশ্রাম নেন, আমি এখন যাই। হ্যাঁ। রামহরি যেন এক প্রকার পালিয়ে বাঁচল। অবিনাশ বেশ বুঝতে পারল সত্যিটা তার কাছ থেকে আড়াল করার চেষ্টা চলছে। সে মনে মনে বলল, না, ব্যাপারটা তো সোজা মনে হচ্ছে না। নিশ্চয়ই ওনারা কিছু লুকোচ্ছেন, এমন কিছু যা আমাকে জানতে দিতে চাইছেন না। কিন্তু কেন? না না, এভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে তো চলবে না। আমাকে নিজেকে বুঝে নিতে হবে যে আসলে কি হচ্ছে এখানে। অগত্যার সময় নষ্ট করার কোনো মানে হয় না, এই ভেবে অবিনাশ ঘর ছেড়ে বাইরে বেরিয়ে এলো। চারিদিক দেখে নিয়ে সতর্ক দৃষ্টি বজায় রেখে সে রামহরির পিছু নিল। মোড়ল বাড়ির পিছনের ঘরটিতে থাকে সেই বাড়ির সমস্ত পরিচারকেরা। অবিনাশ নিঃশব্দে সেই ঘরের দরজায় এসে কান পাতল। ভেতর থেকে পরিষ্কার ভেসে এলো শ্যামের আওয়াজ। কি হলো রামহরি কাকা, তোমার এমন দেখাচ্ছে কেন? রামহরি আতঙ্ক মিশ্রিত গলায় বলল, জামাই বাবা মনে হয় আমাদের কথা শুনিয়া ফেলেছে। এইবার সেই আতঙ্ক ফুটে উঠল শ্যামের গলায়। শ্যাম কেঁপে উঠল। এখন কি হবে কাকা? উনি যদি কর্তারে কইয়া দেন? আচ্ছা, আমরা কি ওনারে সত্যিটা জানাইতে পারি না? না শ্যাম, সত্য কিছুতেই জানানো যাইবে না। তাহলে যে জামাই বাবা বিয়ে না কইরাই সইলা যাইবে। কিন্তু বিহা হলেও যে তারে মরতে হইব, এত বড় অনর্থ কি কইরা হইতে দিতে পারি মুরা? হইতে দিতে হবে শ্যাম, কারণ এই গ্রামের অভিশাপ এত সহজে মুছবে না। বন্ধ ঘরের ভেতরের সেই গোপন কথোপকথন অবিনাশের মনে জন্ম দিল নানান প্রশ্নের। কোন অভিশাপের কথা বলছে তারা? এমন কি অভিশাপ আছে যার জন্য এখানে বিয়ে করলে তার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে? বিষয়টা তার কাছে ভয়ের থেকেও বেশি কৌতূহলের হয়ে দাঁড়ালো। তার যা শোনবার ছিল তা ইতিমধ্যেই শোনা হয়ে গেছে, সুতরাং এবার নিজের ঘরে যাওয়া উচিত। মনে মনে এই কথাটাই ভেবে অবিনাশ সবে নিজের ঘরের দিকে পা বাড়িয়েছিল, এমন সময় বাগানের ধারে একটা নারী মূর্তি দেখে দাঁড়িয়ে পড়ল সে। পরনে আটপৌরে শাড়ি, কোমর পর্যন্ত কালো লম্বা ঘন চুল, তার দিকে পিছন ফিরে দাঁড়িয়ে আছে। এক মুহূর্তের জন্য অবিনাশের মনে হলো মেয়েটা সুলগ্না। কিন্তু এত রাতে সে এখানে কি করছে? নিজেকেই সে প্রশ্ন করল। ওই তো সুলগ্না দাঁড়িয়ে আছে মনে হচ্ছে। কোনো দিক বিবেচনা না করে অবিনাশ এক ছুটে এগিয়ে গেল বাড়ির পিছনের সেই বাগানটির দিকে। দূরত্ব বড়জোর ওই 10 মতন হবে, কিন্তু এটুকু রাস্তা পৌঁছানোর মাঝেই হঠাৎ করে সুলগ্না যেন হাওয়ায় মিলিয়ে গেল। অবিনাশ এদিক ওদিক তাকিয়ে তাকে খোঁজার চেষ্টা করলেও কোথাও দেখতে পেল না তাকে। এ কি, কোথায় গেল? এই মাত্র তো এখানেই ছিল। এত তাড়াতাড়ি তো কোথাও যাওয়া সম্ভব নয়। তাহলে কি আমি ভুল দেখলাম? হঠাৎ কারো পায়ের আওয়াজে চমকে পিছন ফিরল অবিনাশ। দেখতে পেল প্রসাদ রঞ্জন বাবু তার দিকেই এগিয়ে আসছেন। তিনি বললেন, একে জামাই বাবা, তুমি এত রাইতে এখানে কি করতেছ? অবিনাশ প্রশ্ন করল, বাবা মশাই আপনি এখানে? সুলগ্না কোথায়? প্রসাদ রঞ্জন বাবু বললেন, সে তো নিজের ঘরে ঘুমাইতাছে। তা
তা তুমি হঠাৎ তার খোঁজ করতেছো? বলি বলি কিছু কি হয়েছে জামাই বাবা? অবিনাশ সত্যি কথাটি গোপন করে বলল, আগে তেমন কিছু না, আপনি কি শুয়ে পড়ুন। অবিনাশ বুদ্ধিমান ছেলে। সে জানে কোন পরিস্থিতিতে কতটুকু কথা বলা উচিত। তাই বিশেষ কথা না বাড়িয়ে সে ফিরে আসে নিজের ঘরে। ঘড়ির কাঁটা তখন রাত 12টার ঘর পেরিয়ে গেছে। চারিদিক নিস্তব্ধ, শুধু পাশের জঙ্গল থেকে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। কাল বেশ সকাল সকাল উঠতে হবে তাকে। অবিনাশ বিছানায় শুতেই ঘুমিয়ে পড়ে, কিন্তু হঠাৎ গভীর রাত্রে মুখের উপর ফোঁটা ফোঁটা জল এসে পড়তেই ঘুমটা ভেঙে যায় তার। অবিনাশ প্রথমে বিষয়টাকে তেমনভাবে গুরুত্ব দেয়নি। হাতের উল্টো দিক দিয়ে জলটা মুছে সে আবার ঘুমানোর চেষ্টা করে, কিন্তু আবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতেই অবিনাশের ঘুমটা ভেঙে যায়। তার ষষ্ঠ ইন্দ্রিয় যেন তাকে বারবার জানান দিতে থাকে যে কোনো বিপদের মধ্যে সে পড়েছে। চোখ খুলে এমন কোনো দৃশ্য দেখতে পাবে যেটা সে হয়তো কল্পনাও করেনি। তবুও ধীরে ধীরে নিজের চোখ খোলে সে, এবং সঙ্গে সঙ্গে সারা শরীর অসাড় হয়ে যায় অবিনাশের। ঠিক তার চোখের সামনে দাঁড়িয়ে আছে আরো একটি মুখ, ফ্যাকাশে হয়ে যাওয়া বিবর্ণ একটা মুখ। খুব বেশিক্ষণ জলের সংস্পর্শে থাকলে চামড়া যেমন কুঁচকে যায়, ঠিক তেমনি সেই নারীর মুখের সমস্ত চামড়া কুঁচকে গিয়েছিল। কালো মিশমিশে চুল ঢেকে দিয়েছিল মুখের এক পাশ। তবে আশ্চর্যের বিষয় হলো সেই নারীর চোখের কোটর শূন্য, কিন্তু সে শূন্য কোটর দিয়ে সে তাকিয়েছিল অবিনাশের দিকে। কতক্ষণ সে জানে না। হঠাৎ যেন কারোর শব্দে সম্বিত ফিরে পায় অবিনাশ। চোখ মেলে এদিক ওদিক তাকাতেই সে তাকে, কই কেউ তো নেই। তাহলে কি কোনো দুঃস্বপ্ন দেখছিল সে? কিন্তু কোনো স্বপ্ন এতটা সত্যি হতে পারে কি? বিছানার পাশে চোখ যেতেই দেখতে পায় প্রভাবতী দেবী চিন্তিতভাবে তার দিকে তাকিয়ে আছেন। কি হয়েছে তোর বাবা? ঘুমের মধ্যে এমন করছিলি কেন? অবিনাশ কোনো মতে নিজেকে সামলে নিয়ে বলে, মনে হয় কোনো দুঃস্বপ্ন দেখেছিলাম মা। হ্যাঁ গো, তাই হয়তো ঘুমের মধ্যে আমি অস্থির হয়ে পড়েছিলাম। তুমি যাও, গিয়ে শুয়ে পড়ো। ঠিক আছে, তবে তুই সাবধানে থাকিস কিন্তু। হ্যাঁ। অবিনাশ আর কি বা বলতে পারে। সে নিশ্চুপ থেকে মাথা নাড়ায়, কিন্তু সেই মুহূর্তে মাথার বালিশের দিকে চোখ যেতেই দেখতে পায় বালিশটা জলে ভিজে গেছে, যেন কেউ ভেজা মাথায় এতক্ষণ শুয়েছিল। আর ঠিক তখনই প্রভাবতী দেবী মেঝের দিকে ইশারা করে বলেন, এ কি, তোর ঘরে জল এলো কি করে? মনে হচ্ছে যেন কেউ ভেজা পা এখান দিয়ে হেঁটে গেছে। অবিনাশ যেন এবার একটু ভয় পেল। ওপর উপর যতই নিজেকে সাহসী দেখানোর চেষ্টা করুক না কেন, এমন ঘটনার সম্মুখীন হলে সমস্ত সাহস যেন হাওয়ায় মিলিয়ে যায়। অবিনাশের ক্ষেত্রেও তার অন্যথা হলো না। সে নিজের মনে মনে বলে উঠল, তাহলে কি ওটা স্বপ্ন ছিল না? কিন্তু কে ছিল সে? আর সেই কি আমাকে কিছু বলার চেষ্টা করছিল? সে রাত্রে আর তেমন ঘুম হলো না অবিনাশের। কোনো মতো এপাশ ওপাশ করেই কেটে গেল রাতটা। পরের দিন সকাল হতেই অবিনাশ বেরিয়ে পড়ল হাটের উদ্দেশ্যে। প্রসাদ রঞ্জন বাবু তাকে আগেই জানিয়েছিলেন প্রতি মঙ্গলবার এই গাঁয়ে বিরাট বড় হাট বসে, তাই আজ অবিনাশ সেই হাট দেখতে এসেছে। কিন্তু সে জানত না হাট দেখতে এসে তার এমন অভিজ্ঞতা হবে। সবেমাত্র প্রয়োজনীয় কিছু সামগ্রী কিনে চারপাশ ঘুরে দেখছিল। এমন সময় সামনের বটতলায় বসে থাকা কয়েকজন বৃদ্ধ লোকের মধ্যে একজন বলল, তোমারে তো এই গায়ে আগে দেখি নাই বাবা। অবিনাশ হেসে বলল, আগে আমি এই গ্রামে নতুন এসেছি। প্রসাদ রঞ্জন মশাইয়ের মেয়ের সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে। বৃদ্ধ লোকটি যেন আঁতকে উঠলেন। কি বলতেছো কি? এই গায়ে তুমি বিয়া করবা? আগে কোনো অসুবিধে আছে নাকি? না না, তেমন কোনো অসুবিধে নেই।
তুমি শুধু সাবধানে থেকো বাবা, আসলে দিনকাল ভালো না তো। অবিনাশ কিছুই বুঝে উঠতে পারল না। তাদের চোখ একরকম কথা বলেও মুখ যেন অন্য কথাই বলছে। অবিনাশ কিছু বলতে যাচ্ছিল, এমন সময় সেই হাটের মাঝখানে হঠাৎ উপস্থিত হয় এক পাগল। অবিনাশের দিকে আঙুল দিয়ে সে চিৎকার করে বলতে থাকে, তুই মরবি, তুই মরবি, এবার তুই মরবি। ও কাউকে রেয়াই দেবে না রে, কাউকে দেবে না। মরবি, মরবি তুই, কেউ তোকে বাঁচাতে পারবে না। চলে যা, চলে যা, চলে যা, এখান থেকে ভেগে যা। কথাগুলো বলতে বলতে লোকটা হঠাৎ ভিড়ের মধ্যে মিলিয়ে যায়, আর তার যাওয়ার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে অবিনাশ। এই গাঁয়ে আসার পর থেকেই সকলেই যেন তার সাথে অদ্ভুত ব্যবহার করছে, বারবার যেন তাকে সাবধান করছে যেন এই গ্রাম ছেড়ে সে চলে যায়। কিন্তু তার উত্তর পেতে কিছুটা সময় বাকি ছিল। অবিনাশ গ্রামের মেঠো পথ দিয়ে ফিরে আসে মোড়ল বাড়িতে। হাতে থাকা সবজি ভর্তি থলেটি রামহরির হাতে দিয়ে নিজের ঘরের দিকে পা বাড়াতেই বৈঠকখানার দরজার ফাঁক দিয়ে আবছা কিছু কথা কানে আসে তার। আপনি কেমন কইরা রাজি হইলেন মোড়ল মশাই? হ্যাঁ, আপনি তো জানেন এই বিয়া হইলে সর্বনাশ হইয়া যাবে। আপনি আপনি এই বিয়া হইতে দেবেন না মোড়ল মশাই। অবিনাশ আর নিজেকে সামলাতে পারল না। অনেক হয়েছে, অনেক হয়েছে, আর নয়। সে এখন জেনেই ছাড়বে এমন কোন গোপন বিষয় রয়েছে যা তার কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছে। তাই আলতোভাবে আধ খোলা দরজাটি ঠেলে ঘরে প্রবেশ করল সে। আগে কোনো অসুবিধে আছে নাকি? অবিনাশের কথায় পুরোহিত মশাই যেন খানিক থতমত খেয়ে গেলেন। জামাই বাবা, তুমি এইখানে? ক্ষমা করবেন, অনুমতি না নিয়েই ভেতরে চলে এলাম। আসলে কাল থেকে আমি এই গ্রামে এসেছি, কিন্তু লক্ষ্য করছি সকলের চোখে মুখে যেন আতঙ্কের ছাপ। সবাই যেন আমাকে কিছু বলতে চেয়েও বলতে পারছেন না। আর আজ শুনলাম আপনি বাবা মশাইকে বোঝাচ্ছেন যেন বিয়েটা কোনোভাবেই না হয়, তবে কারণটা কিন্তু আপনি বলেননি। পুরোহিত মশাই কিছু বলবার আগেই প্রসাদ রঞ্জন বাবু তাড়াহুড়ো করে সত্যিটা আড়াল করে বলতে বসলেন। ও ও কিছু না জামাই বাবা, তুমি তুমি এত চিন্তা কইরো না। এই তো পুরোহিত মশাই আইসা গেছেন। এইবার বিয়ের দিনক্ষণ পাকা হইব। এসো এসো বাবা, এসো। অবিনাশ নিজের জায়গা থেকে বিন্দু মাত্র নড়ল না। সে মনে মনে ঠিক করেই নিয়েছিল যতক্ষণ না সমস্ত বিষয় তার কাছে জলের মতো পরিষ্কার হচ্ছে ততক্ষণ সে কোনোভাবেই এই ঘরের বাইরে পা রাখবে না। দৃঢ় গলায় বলল সে, বাবা মশাই, যদি এই বিয়ে হয় তাহলে সবকিছু জেনে শুনেই হবে। আমাদের মধ্যে এমন কিছু থাকবে না যা এতদিন গোপন রাখা হয়েছে। প্রসাদ রঞ্জন অবাক হয়ে বললেন, এ তুমি কি বলছো জামাই বাবা? হ্যাঁ বাবা মশাই, সত্যিটা জানবার পরেই আমি সুলগ্নাকে বিয়ে করব। তবে হ্যাঁ, আপনি এমনটা ভাববেন না যে এই বিয়ে আমি ভেঙে দেব। একবার যখন আমি প্রতিশ্রুতি দিয়েছি তখন সত্যিটা যাই হোক না কেন নিজের প্রতিশ্রুতি ভাঙব না। আপনি বলুন, দয়া করে বলুন। প্রসাদ রঞ্জন মশাই এক মুহূর্তের জন্য নিশ্চুপ হয়ে গেলেন। হয়তো মনে মনে দোটানায় ছিলেন। অবশেষে দীর্ঘশ্বাস ফেলে তিনি বলতে শুরু করলেন, ব্যাপারটা শুরু হয়েছিল আজ থেকে ঠিক বছর 10 আগে। আজ যে কথাখান তোমারে কইতে যাইতেছি তা এই গাঁয়ের হক গলে জানলেও কেউ মুখে আনে না। কারণ এই গোপন কথা বললেই নাকি তার পরিবারেও সেই অভিশাপ লেগে যায়। আসলে এমনই বিশ্বাস আছে সবার মধ্যে, তাই হক গলে নিজের মুখ বন্ধ কইরা রাখে। আর গত 10 বছর ধইরা
এই গায়ে এক ভয়ঙ্কর অভিশাপ নেমে আইছে। সেই থেকে এই গাঁয়ের কোনো মাইয়ার বিয়া হয় নাই। কেউ আর আমাদের গায়ের মেয়েদের বিয়া করতে রাজি হয় না। কেনই বা করব বলো জামাই বাবা? বিয়ার মণ্ডপে পৌঁছানোর আগেই বর হঠাৎ নিরুদ্দেশ হইয়া যায়, আর ঠিক 3 দিন পর তার মৃতদেহ নদীর চর থাইকা পাওয়া যায়। বলো বলো, কে আইব এই গাঁয়ের মাইয়ারে বিয়া করতে? বলো বাবা। কিন্তু ঘটনাটা যে অলৌকিক তার কোনো ব্যাখ্যা আছে? প্রসাদ রঞ্জন গম্ভীর স্বরে বললেন, আছে বই কি আছে। যদি যদি এই ঘটনা 1-2 বার হইতো, তাইলে হয়তো সবাই কপাল দোষ বইলা মাইনা লইতো। কিন্তু কিন্তু গত 10 বছর ধইরা এই গাঁয়ের যত মাইয়ার বিয়া ঠিক হইছে, তাদের বরকেই শেষ পর্যন্ত মৃত অবস্থায় ওই নদীর চর থাইকা পাওয়া গেছে। বরেরা বাড়ি থেকে বের হইতো, এরপর বর যাত্রী লইয়া হট্টগোল কইরা যাত্রা আরম্ভ করত। কিন্তু মাঝপথেই বর যেন হাওয়ায় মিলাইয়া যাইত। কিন্তু কিন্তু কিভাবে সেইটা কেউ জানত না। অবিনাশের গলায় অবিশ্বাস ফুটে উঠল। কিন্তু এটা কিভাবে সম্ভব? এতজনের মাঝখানে থেকে বর কিভাবে অদৃশ্য হয়ে যেতে পারে? প্রসাদ রঞ্জন দুদিকে মাথা নাড়িয়ে বললেন, তবে মৃতদেহগুলো দেখলেই বোঝা যাইত ওরা মরবার আগে ভয়ানক কিছুর মুখোমুখি হইছিল। প্রতিটা দেহে নানান রকম আঘাতের চিহ্ন থাকত, যেন কেউ তাদের জলের তলায় টাইনা লইবার আগে ভয়ঙ্কর অত্যাচার করছিল। প্রথম আমার মনে হয়েছিল হয়তো কেবল এই গাঁয়ের ছেলেদের সাথেই এই রকম ঘটতেছে। কিন্তু পরে দেখি আশেপাশের গাঁয়ের ছেলেরাও যখন এইখানে বিয়া করতে আসছে, তখনও সেই একই ঘটনা ঘটতেছে। আর সেই থেকে আমাদের গাঁয়ের কোনো মাইয়ার বিয়া হয় নাই। সবাই ভয় পায়, বুঝি পরের বার হয়তো তার পালা হইব। সবাই ভয় পায়। এতক্ষণে পুরো বিষয়টা অবিনাশের কাছে খোলা বইয়ের মতো পরিষ্কার হলো। তাকে বারবার সতর্ক করার পেছনে এত ভয়ঙ্কর কারণ আছে, এটা সে ভাবতেও পারেনি। তবু এত সহজে তাকে দমানো যাবে না। অবিনাশী দেখতে চায় তার ভবিষ্যৎ তাকে কোথায় নিয়ে যায়। সে দৃঢ় কণ্ঠে বলল, কিন্তু আমি আপনার মেয়েকে বিয়েই করব। প্রসাদ রঞ্জন স্তব্ধ হয়ে গেলেন। তুমি সত্যি বলছো বাবা? পিছন দিক থেকে ভেসে আসা গম্ভীর স্বরে চমকে উঠল অবিনাশ। কণ্ঠটি তার মায়ের। কখন যে তিনি সবার অগোচরে এই ঘরে এসে ঢুকেছেন তারা কেউই বুঝতে পারেনি। অবিনাশ জানত তার মা কিছুতেই বিষয়টি বুঝতে চাইবে না। ছোটবেলা থেকেই তার কৌতূহল এবং অলৌকিক জিনিসের প্রতি এই অদ্ভুত টানটাকে একেবারে অপছন্দ করতেন প্রভাবতী দেবী।
কিন্তু ঘটনার যে অলৌকিক তার এখনো কোনো যথাযথ প্রমাণ পাওয়া যায়নি। এমনও তো হতে পারে কোনো ডাকাতের দল কিংবা কোনো অসাধু ব্যক্তি এমন কার্য ঘটাচ্ছে, আর সচক্ষে ঘটনাটি সাক্ষী হওয়ার জন্য অবিনাশকে তাই এই বিয়ে করতেই হবে। সে বলে উঠল, এ কি বলছো তুমি? বিয়ে হবে না মানে? প্রভাবতী দেবী উত্তর দিলেন, নিজের ছেলের এত বড় ক্ষতি আমি কিছুতেই হতে দিতে পারি না, কিছুতেই না। অবিনাশ এবার খানিক দৃঢ় স্বরে বলল, আমি তো যাব না মা, তুমি খুব ভালো করেই জানো আমি বরাবরই একটু, যখন আমি সিদ্ধান্ত নিয়েছি তখন এই বিয়ে হবেই। এই গ্রামে দাঁড়িয়েই আমি বিয়ে করব। আমাকে জানতে হবে আসলে এই গ্রাম অভিশপ্ত নাকি পুরোটাই একটা রটনা। আপনি নিশ্চিন্তে থাকুন বাবা মশাই, এই বিয়ে হচ্ছে। আর পুরোহিত মশাই, আপনি বিয়ের দিনক্ষণ নির্ধারণ করুন, যত তাড়াতাড়ি সম্ভব আমি এই বিয়েটা করতে চাই। তুই কি পাগল হয়ে গেছিস অবিনাশ? এত কিছু জানবার পরেও তুই এখানে থাকতে চাইছিস? কাল যদি এই ছেলেগুলোর মতো তোরও এরকম অবস্থা হয়, হ্যাঁ, তাহলে সেটা আমার ভাগ্যে হবে মা, আর আমাকে তা মেনে নিতে হবে। শেষ পর্যন্ত অবিনাশের জেদের কাছে হার মানতে বাধ্য হলেন প্রভাবতী দেবী। নিজের ছেলেকে ভীষণ ভালো করে চেনেন তিনি, তাই অবিনাশ একবার কোনো সিদ্ধান্ত নিলে শেষ পর্যন্ত যে তাতে অটল থাকবে তা বেশ ভালো করেই জানেন বই কি। অগত্যা পুরোহিত মশাই পঞ্জিকা দেখে একটি ভালো দিনক্ষণ নির্ধারণ করে বললেন, আগে আগে আগামী সপ্তাহেই একটা শুভ দিন আছে। বেশ, সেই দিনই আমাদের বিয়ে হবে। মা, তুমি সকল আয়োজন করো, আমরা আর কলকাতায় ফিরবো না। এই কদিন আমি এই গাঁয়েই থাকতে চাই। মনে আছে তুমি বলেছিলে ছোটবেলায় বাবাও নাকি এই গাঁয়েই থাকতো? আমরা না হয় সে বাড়িতেই বিয়ের আয়োজন করব। কালই তো বাবা ফিরছেন, আমি কথা বলে নেব। সকালে জলখাবার সেরে আজ অবিনাশ বেরোল গ্রাম ভ্রমণের উদ্দেশ্যে। সকালবেলা প্রসাদরঞ্জন বাবুর মুখ থেকে ঘটনাটি শোনার পর থেকেই নদীর চরটাকে একবার সচক্ষে দেখার ইচ্ছে হয়েছে তার। যে জায়গাটি গ্রামের মানুষের কাছে অভিশপ্ত, সেই জায়গাটি অবিনাশের কাছে একটি প্রশ্ন। মোড়লবাড়ির সামনের দিকে চলে যাওয়া সরু কাঁচা রাস্তাটি ধরে অবিনাশ অনেকটা পথ আসার পর একটা ছোট্ট খুপড়ি চায়ের দোকান দেখতে পেল। সেখানে এক বৃদ্ধ হালকা কাঁথা মুড়ি দিয়ে বসে আছেন। অবিনাশ তাকে প্রশ্ন করল, কাকা শুনছেন? কালিন্দী নদীর চরটা কোথায় বলতে পারবেন? অবিনাশ হেসে বলল, হ্যাঁ, শুনেছি নাকি জায়গাটা খুব সুন্দর। আমি তো শহরের ছেলে, গ্রামে সেভাবে আসা হয়নি, তাই সেখানে একান্তে কিছু সময় কাটাতে চাই। কথাটা শুনেই তিনি কেমন যেন থমকে গেলেন। তবে তুমি চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না। একে একে সমস্ত বাড়িঘর পেরিয়ে অবিনাশ এসে পৌঁছল গ্রামের সীমানায়। সামনে দেখা যাচ্ছে সেই নদীর চর। সময়টা এখন মাঘ মাসের মাঝামাঝি, বাতাসে হালকা শীতের আমেজ রয়েছে। অবিনাশ এগিয়ে যেতে লাগলো চরটির দিকে। দূর থেকে জায়গাটি দেখতে যতটা সাধারণ মনে হয়, কাছ থেকে ততটাই মায়াবী লাগে। নদীর বুকে ঝিকমিক করছে সূর্যের আলো, রূপলি বালির ওপর সেই আলো পড়াতে যেন মনে হচ্ছে সোনা চকচক করছে। ওপারে নদীর জলে কয়েকজন কিশোরকে আনন্দে সাঁতার কাটতে দেখতে পেল সে, কিন্তু এপারে পুরোপুরি শূন্য। কোনো মানুষ নেই, কোনো শব্দও নেই, শুধু মাঝে মাঝে মৃদুমন্দ বাতাসের শব্দ শুনতে পাচ্ছে সে। অবিনাশ কিছুটা দূরের একটা কদম গাছের ছায়ায় গিয়ে বসল। এর আগে বহুবার তার বাবার মুখে গ্রামের এমন দৃশ্যের বর্ণনা শুনেছে সে। তার বাবা ছোটবেলায় নাকি এক গ্রামে থাকতেন, আর আজ সে নিজেও এক গ্রামে এসেছে তার বিয়ের জন্য। সে দেখতে চায় তার ভাগ্যে কি লেখা আছে। সামনে বয়ে চলা নদীর দিকে তাকিয়ে এমনই নানান কথা ভাবছিল সে। এরই মাঝে ভুলে গেল সময়ের হিসেব রাখতে। হঠাৎ করেই আকাশের রং বদলাতে আরম্ভ করলো। বিকেল পেরিয়ে ধীরে যখন রাত নেমে আসতে লাগলো গ্রামের বুকে, নদীর জলে ছায়া পড়ল পূর্ণিমার চাঁদের। এতক্ষণে অবিনাশের যেন ধ্যান ভাঙল। চারিদিকে তাকাতেই দেখল সন্ধ্যা গড়িয়ে এসেছে। সে কখন থেকে এখানেই রয়েছে সে, কিন্তু কিছুই যেন টের পায়নি। অবিনাশের মনে হলো সময় যেন থমকে গেছে। নদীর পাড়ে আর সেই ছোট ছোট ছেলেগুলোকে দেখা যাচ্ছে না।
এতক্ষণে তারা যে বাড়ি ফিরে গেছে সেটাই স্বাভাবিক। সেই মুহূর্তে সেই নদীর চরে তাকে ছাড়া আর কেউই নেই। অবিনাশ কোনোদিন এতটা নিস্তব্ধতা অনুভব করেনি। এই নিস্তব্ধতা স্বাভাবিক নয়, বরং এর মধ্যে লুকিয়ে আছে অজানা কোনো ভয়। হঠাৎ বাতাস যেন থমকে গেল, নদীর জল একটু একটু করে শান্ত হয়ে এলো। অবিনাশ চমকে উঠে চারপাশে তাকালো। চরটা নিস্তব্ধ, অথচ তার বুকের ভেতরে কেমন একটা অচেনা শিহরণ বয়ে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে নদীর স্বচ্ছ জলের ভেতর থেকে ভেসে ওঠা কারো হাত যেন শূন্যে বাড়িয়ে কাউকে ধরতে চাইছে। এরপর আস্তে আস্তে গোটা শরীরটাই বেরিয়ে আসে জলের ভেতর থেকে। নববধূর সাজে সজ্জিত এক অবয়ব, এবং ঠিক তার পিছন পিছনে এসে দাঁড়ায় বরের সাজে সজ্জিত অশরীরীরা। তারা গোলাকার ভঙ্গিতে ঘুরতে থাকে সেই নদীর ওপর, যেন কোনো আদিম নৃত্য। অবিনাশ বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে দেখে সেই দিকে। সে নিজেও কোনোদিন অলৌকিক কিছুতে বিশ্বাস করত না, কিন্তু আজ যা চোখের সামনে দেখছে তার কি ব্যাখ্যা দেবে সে? বেশ কিছুক্ষণ ধরে সেই আদিম নৃত্য চলার পর অশরীরীরা এগিয়ে আসতে থাকে চরের দিকে। তখন অবিনাশ যেন আরো স্পষ্টভাবে দেখতে পায় কনের সাজে সজ্জিত অবয়বের মুখটা অস্পষ্ট। কোমর থেকে কালো চুলগুলো এসে পড়েছে তার মুখের ওপর। সারা গা জলে ভেজা, টিপটিপ করে বালির ওপর সেই জল ঝরে পড়ছে। কিন্তু তার সাথে ওটা কি? অবিনাশ নিজের দৃষ্টিকে এক জায়গায় নিবদ্ধ করতেই দেখতে পেল মেয়েটার দু পা দিয়ে গড়িয়ে পড়ছে রক্তের ধারা। সাদা বালি রক্তে ভিজে লাল হয়ে গেছে। অবিনাশের মেরুদণ্ড দিয়ে যেন হিমেল স্রোত বয়ে গেল, কিন্তু সে খেয়াল করেনি যে সেই অশরীরীটি এগিয়ে আসছে তারই দিকে। কদম গাছটি থেকে এখন তার দূরত্ব বড়জোরই 20 হাত হবে। অবিনাশের গলা শুকিয়ে যেতে লাগলো। তাহলে কি এখানে এসে সে কোনো ভুল করেছে? সত্যি কি এই গ্রামেই তার মৃত্যু লেখা আছে? নিজের কৌতূহলের বশবর্তী হয়ে এমন কাজই হয়তো তার মৃত্যুকে ডেকে নিয়ে এসেছে। আর কিছু ভাবতে পারছিল না অবিনাশ। তার সমস্ত শক্তি যেন লোপ পেয়েছে। যতই অশরীরীটি নিজের আর তার মধ্যে দূরত্ব কমিয়ে আনছে, ততই যেন নিজের মৃত্যুকে কাছ থেকে অনুভব করতে পারছে অবিনাশ। আর পালাবার কোনো পথ নেই। খানিক পরেই সব শেষ হয়ে যাবে, কিন্তু অবয়বটি তাকে এক প্রকার অদেখা করে এগিয়ে গেল সামনের দিকে। এতক্ষণে যেন দেহে প্রাণ ফিরে পেল অবিনাশ। চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিতে লাগলো, কিন্তু হঠাৎই ভেসে এলো এক পুরুষের আর্তনাদ। কদম গাছের আড়াল থেকে অবিনাশ চোখ রাখতে দেখল একটা মাতাল বালির চরে বসে কি যেন হাতড়ে হাতড়ে খোঁজার চেষ্টা করছে। তার চোখ দুটো বন্ধ এবং তাতে লেগে রয়েছে বালির কণা। অবিনাশ এক মুহূর্তের জন্য তাকে সাহায্য করবার কথা ভাবতে গিয়েও থমকে দাঁড়ালো, কারণ ততক্ষণে বালির মধ্যে উঠে এসেছে একটা বিবর্ণ জলে ভেজা হাত। লোকটা কিছু বোঝবার আগেই সেই হাতটি তার গলা চেপে ধরে বালির মধ্যে তার মুখটাকে ডুবিয়ে দেয়। অবিনাশের চোখের সামনে লোকটি ছটফট করতে করতে নিথর হয়ে যায়। আর এক মুহূর্তও সেখানে দাঁড়ায় না অবিনাশ। পাগলের মতো ছুটতে আরম্ভ করে সে, কিন্তু এইবারেও সেই অশরীরীরা তার পিছনে প্রচণ্ড গর্জন করতে করতে তার দিকে ধেয়ে আসে। কিন্তু অবিনাশ থামল না। নিজের শরীরের সমস্ত শক্তিকে একত্র করে সে দৌড়তে লাগলো। অবশেষে মোড়লের বাড়ির সামনে পৌঁছতেই অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল অবিনাশ। অবিনাশের জ্ঞান ফিরল ধীরে ধীরে। চোখ মেলে দেখল পাশে বসে আছেন তার বাবা অজিতেশ বাবু এবং মা প্রভাবতী দেবী। দুজনেই চিন্তিত মুখে তার দিকে তাকিয়ে আছেন। অবিনাশ চোখ খুলতেই অজিতেশ বাবু হালকা করে হেসে বললেন, এই তো জ্ঞান ফিরেছে মনে হচ্ছে। অবিনাশ দুর্বল গলায় বলল, বাবা তুমি এসেছো? অজিতেশ বাবু স্নেহভরা গলায় উত্তর দিলেন, হ্যাঁ এই একটু আগেই এসেছি। কিন্তু তুই তো এমন অচেতন হয়ে পড়েছিলি, কি হয়েছে বলতো? অবিনাশ সত্যিটা লুকিয়ে বলল, না না বাবা তেমন কিছু নয়, তুমি তো জানো আমি আগে কখনো গ্রামে আসিনি, তাই একটু ঘুরতে বেরিয়েছিলাম।
হঠাৎ পথ হারিয়ে ফেলেছিলাম। চারপাশে অন্ধকার নেমে এলো। অনেক খুঁজে তারপরেই বাড়ির পথ পাই। হয়তো ক্লান্তিতে মাথাটা ঘুরে গিয়েছিল। অজিতেশ বাবু গভীর নিঃশ্বাস ফেলে বললেন, তাহলে এই জন্য তোর মা তো কেঁদে কেটে অস্থির হয়ে গেছিল। আমিও ভয় পেয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম তুই আবার সেই নদীর ধারে চলে গিয়েছিলিস নাকি। ওদিকে যাওয়া কিন্তু একেবারে বারণ। অবিনাশ অবাক হয়ে জিজ্ঞেস করল, বারণ? কিন্তু কেন বাবা, সেখানে যাওয়া নিষেধ কেন? অজিতেশ বাবু গলা খাঁকারি দিয়ে ধীরে ধীরে বললেন, ছোটবেলায় একবার বড়দের মুখে শুনেছিলাম ওই নদীর ধারে নাকি কাউকে নৃশংসভাবে খুন করা হয়েছিল। কি কারণে কে করেছিল কেউ জানে না। শুধু এক পাগল লোক নাকি সেই খুন হতে দেখেছিল। তারপর থেকে জায়গাটা অত্যন্ত অশুভ বলেই সবাই এড়িয়ে চলে। অবিনাশের হঠাৎ মনে পড়ে গেল হাটের মাঝে এমন এক পাগল লোক তাকে সাবধান করেছিল। তাহলে এই কি সে? অজিতেশ বাবু আর বিশেষ কথা বাড়ালেন না। অবিনাশও তেমন কোনো প্রশ্ন করল না। সে বুঝতে পারল সেই নদীর চরে যাকে হত্যা করা হয়েছিল সে আসলে ছিল এক নববধূ। হয়তো বিয়ের সাজে সজ্জিত হওয়ার পরপরই তাকে নৃশংসভাবে হত্যা করা হয়। কিন্তু এর পেছনে কি উদ্দেশ্য থাকতে পারে, আর কেই বা পারবে তাকে সঠিক উত্তর দিতে, তা বুঝে উঠতে পারছিল না অবিনাশ। তবে কথায় আছে, যদি কোনো রহস্যের উদ্ঘাটন আমরা মন প্রাণ দিয়ে করতে চাই, তাহলে সেই রহস্য উদ্ঘাটনের কোনো না কোনো রাস্তা আমাদের সামনে ঠিক খুলে যায়। অবিনাশের ক্ষেত্রেও ঘটল তেমনই এক অদ্ভুত ব্যাপার। সেদিনের রাত থেকেই প্রায় প্রতিদিনই এক বিশেষ স্বপ্ন দেখতে আরম্ভ করল সে। প্রথম দিন দেখল কালিন্দী নদীর চরের ওপর দিয়ে কে যেন হেঁটে যাচ্ছে। রূপন নুপুর পরা পায়ের শব্দ থেকে সেটা যে কোনো মেয়ে তা বুঝতে বেশি বেগ পেতে হলো না অবিনাশের। কিন্তু তার চোখ আটকে গেল অন্য কোথাও, কারণ সে পায়ের দুধার দিয়ে ঝরে পড়ছিল লাল রক্তের স্রোত। দ্বিতীয় রাতে স্বপ্নটা আরও স্পষ্ট হলো। এবার সে দেখতে পেল এক নববধূকে, গায়ে লাল রঙের বেনারসি শাড়ি, মাথায় লাল ওড়না, কিন্তু অলংকারে সজ্জিত হওয়ার পরিবর্তে তার গলায় শক্তভাবে চেপে বসেছে কাঁটা তার। প্রতিটা নিঃশ্বাসের সাথে সেই কাঁটা আরো গভীরে গেঁথে যাচ্ছে এবং ফোঁটা ফোঁটা রক্ত গড়িয়ে পড়ছে আঁচলে। তৃতীয় রাতের সেই স্বপ্ন অবিনাশের শরীরের মধ্যে বইয়ে দিল এক শীতল স্রোত। আজ সে দেখতে পেল সেই নববধূ হাতে থাকা পান পাতা সরিয়ে তার দিকে তাকালো। অদ্ভুত সেই দৃষ্টি, চোখের ভেতরটা একেবারে ফাঁকা, যেন অন্তহীন কালো কোনো শূন্যতা। খুব বেশি সেই চোখের দিকে তাকিয়ে থাকতে পারল না অবিনাশ। চতুর্থ দিনের রাতে আবারও স্বপ্ন দেখল সে। তবে আজকের স্বপ্নটা যেন অনেকটা আলাদা। নদীর চরে যে কদম গাছটার তলায় সে বসে আরাম করছিল, সেই কদম গাছের তলায় বসে দেখতে পেল এক 15 বছরের কিশোরী মেয়েকে। তার গায়েও সেই নববধূর সাজ, কিন্তু আজ সেই মুখে কোনো ভয়াবহতা নেই, বরং আছে একটা শান্ত মিষ্টি শুভ্রতা। ধীরে ধীরে চোখ তুলে সে অবিনাশের দিকে তাকিয়ে বলল, তুমি যে প্রশ্নের জবাব খুঁজতাছ সেই জবাবটা জানবার লাইগা তোমারে আমার কাছে আসতে হইব। একমাত্র আমি তোমার এই জবাবটা দিতে পারবো, কিন্তু তার আগে তোমারে নিজের রক্তের আহুতি দিতে হইব। কও কও পারবা? অবিনাশ ধরফর করে উঠে বসে। কিন্তু একই দেখল সে স্বপ্নে, যে প্রশ্নের উত্তর এতদিন সবার কাছে খুঁজেছে সে, সেই প্রশ্নের উত্তর একজন অশরীর থেকে পাবে। না না, স্বপ্ন কখনো সত্যি হয় নাকি? কিন্তু সেই মেয়েটা, বারংবার অবিনাশের মনে হলো এর আগে যেন ওই মেয়েটাকে কোথাও একটা দেখেছে, তবে মনে করতে পারল না কোথায়। সে মনে মনে সিদ্ধান্ত নিল, একবার যদি এই মেয়েটির সন্ধান করতে পারে সে, তাহলে হয়তো অনেক কিছুই তার কাছে পরিষ্কার হয়ে যাবে।
তার সঙ্গে সেই গ্রামের অভিশাপকেও দূর করতে পারবে। পরদিন ভোরের আলো ফুটতেই অবিনাশ বেরিয়ে পড়ল মেয়েটির সন্ধানে। কিন্তু দিন রাত এক করে গ্রামের প্রতিটা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে বেড়ালো সে। কিন্তু আশ্চর্যের বিষয়, কোথাও মেয়েটার বিন্দুমাত্র সামান্য চিহ্নটুকুও খুঁজে পাওয়া গেল না। তবে কি এই মেয়েটাই গ্রামের নয়? ক্লান্ত বিধ্বস্ত শরীরটাকে নিয়ে অবিনাশ ফিরে এলো তার বাবার ছেলেবেলার ভগ্নপ্রায় বাড়িটাতে। একতলা বিশিষ্ট এই বাড়িটাই একদিন তার বাবার সবচেয়ে বেশি প্রিয় ছিল। কিন্তু কোনো এক অজানা কারণে তিনি এই গ্রাম ছেড়ে কলকাতায় থাকতে শুরু করেছিলেন। আজ এত বছর কেটে গেলেও সেই কারণ জানতে পারেনি অবিনাশ। তবে অজিতেশ বাবু নিজের একমাত্র ছেলের বিয়ের খবর পেয়ে নিজেকে আর আটকে রাখতে পারেননি। একদিন যেই গ্রামে নিজের ছোটবেলার দিনগুলো কাটিয়েছিলেন, সেই দিনগুলো যেন তার চোখের সামনে ভেসে উঠল। তিনি ঠিক করলেন এসেই যখন পড়েছেন তখন এই বাড়ি থেকেই ছেলের বিয়ে দেবেন। সেই মতো সকাল থেকেই ঘরবাড়ি পরিষ্কার করতে লেগে পড়েছেন এই বাড়ির দুই পরিচালক। অজিতেশবাবু জন্মের সময় থেকেই তারা এই বাড়িতে থাকতেন। অবিনাশ ফিরে আসতেই দেখতে পেল একতলা সমস্ত ঘরগুলোই খোলা রয়েছে, শুধুমাত্র একটি ঘর বাদ দিয়ে। এমনকি তার সামনে উঠোনেও ধুলো জমে রয়েছে। বেশ অবাকই হলো সে। গোটা বাড়িটা এত পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে, কিন্তু সেই ঘরটি যেন কেউ স্পর্শ করেও দেখেনি। অবিনাশ ধীরে ধীরে পা বাড়িয়ে সামনের দিকে এগোতেই যাবে, এমন সময় হঠাৎ তার কানে পৌঁছয় একটা ছোট্ট বাচ্চা মেয়ের খিলখিল হাসির শব্দ। সে চমকে উঠে পিছনে তাকায়, আর তখনই তার সামনে এসে দাঁড়ায় এক কিশোরী মেয়ে। আটপৌড়ে করে শাড়ি পরা, কখনো চুলগুলো কপালের ওপর এসে পড়েছে। বড় বড় চোখে কৌতূহলী দৃষ্টি নিয়ে সে তাকিয়ে রয়েছে চারিদিকে। অবিনাশ কিছু বলতে যাওয়ার আগেই বাচ্চা মেয়েটি আবারও খিলখিল করে হেসে দৌড়ে পালিয়ে গেল বন্ধ দরজাটার দিকে। সময় নষ্ট না করে তার পিছনে দৌড়ল অবিনাশ, এবং তার চোখের সামনেই বন্ধ দরজার ভেতরে সে প্রবেশ করল। অবিনাশ অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল, আর তখনই শব্দ করে খুলে গেল দরজাটা। ভিতরে কালো গাঢ় অন্ধকার, এবং সেই অন্ধকারের তীব্রতা এতটাই যে খালি চোখে কোনো কিছু দেখতে পাওয়া এক প্রকার অসম্ভব বিষয়। সে চলতে চলতে হঠাৎ কোনো কিছুর সঙ্গে ধাক্কা খেল, এবং তার গায়ের ওপর এসে পড়ল অনেক পুরনো দিনের একটি অ্যালবাম। অবিনাশ সেটি তুলে নিয়ে বাইরে বেরোতেই দরজাটা আপনা আপনি বন্ধ হয়ে গেল। অবিনাশ এতক্ষণে নিশ্চিত হল এখানে এমন কিছু লুকিয়ে রয়েছে যা সে দেখতে পাচ্ছে না, আর সেই অদ্ভুত কিশোরী মেয়েটি যেন তাকে সেটাই জানাতে চাইছে। হয়তো সেই কারণেই ছোট্ট মেয়ের রূপ ধরে সেই ঘর পর্যন্ত অবিনাশকে নিয়ে এসেছে। অবশ্য মেয়েটি যে কোনো মানুষ নয় তা আগেই বুঝতে পেরেছিল অবিনাশ। হাতে থাকা অ্যালবামের পাতাগুলো উল্টোতেই তার চোখ আটকে গেল একটা ছবির দিকে। নববধূর সাজে সজ্জিত সেই কিশোরী মেয়েটির ছবি, যাকে সে বারংবার স্বপ্নে দেখেছিল। কিন্তু আজ তার গায়ে জড়ানো মলিন হলদেটে হয়ে যাওয়া শাড়ি, আর ঠিক সেই কিশোরীর পাশে দাঁড়িয়ে রয়েছে একটি ছেলে, বয়স বড়জোর 5 কি 6 হবে, এবং সেই ছেলেটির মুখ অবিকল তার বাবার মতোই। এবার যেন আকাশ থেকে পড়ল অবিনাশ। মেয়েটির পাশে তার বাবার ছবি কেন? না 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 না, আর এক মুহূর্তও এখানে দাঁড়ানো যাবে না। দৌড়ে সে ছুটে গেল বাবার ঘরের দিকে। হাঁপাতে হাঁপাতে বলে উঠল, তোমার সঙ্গে কিছু কথা আছে। অজিতেশবাবু তখন দরকারি কিছু কাগজপত্র ঘাঁটছিলেন। অবিনাশকে আসতে দেখে তিনি বললেন, হ্যাঁ বল, কি বলবি? তখনও তার হাতে থাকা অ্যালবামটি চোখে পড়েনি ওনার, তাই অবিনাশ নিজেই সে অ্যালবামটি তার সামনে ধরে বলল, ইনি কে বাবা? অজিতেশবাবু চমকে উঠলেন, বললেন, হঠাৎ এই প্রশ্ন করছিস কেন? অবিনাশের গলা কেঁপে উঠল। কারণ ইনি আমার স্বপ্নে এসেছিলেন। কি বলছিস তুই? যাকে কোনোদিন নিজের চোখে পর্যন্ত দেখিসনি
সে কিভাবে তোর স্বপ্নে আসতে পারে? আমি ওনার সঙ্গে দেখা করতে চাই বাবা। হ্যাঁ, তুমি তুমি জানো কি উনি কোথায় আছেন? অজিতেশ বাবুর মুখ গম্ভীর হয়ে উঠল। তিনি বললেন, সেটা সম্ভব নয়। কেন কেন সম্ভব নয়? যিনি মারা গেছেন তার সাথে কিভাবে দেখা করবি? অবিনাশ বিস্মিত গলায় বলে উঠল, কি বলছো কি? উনি উনি মারা গেছেন? অজিতেশ বাবু এবার চুপ করে গেলেন, যেন কিছু এড়িয়ে যেতে চাইলেন তার থেকে। কিন্তু অবিনাশ আর কিছুতেই সত্যিটা আড়ালে থাকতে দিল না। তাই কিছুটা জোর করেই সে বলল, বাবা বাবা, তুমি কি কিছু লুকোচ্ছ আমার থেকে? চুপ করে থেকো না, চুপ করে থেকো না। আর সত্যিটা যে আমার জানা ভীষণ দরকার বাবা, বলো। হাতে থাকা দরকারি কাগজগুলোকে সরিয়ে রেখে অজিতেশ বাবু একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। এরপর বলতে শুরু করলেন, যে মেয়েটি তুই দেখেছিস ওর নাম কঙ্কাবতী, আমার ছোট দিদি। ছোটবেলাতেই আমাদের মা বাবা মারা গিয়েছিলেন। তখন থেকেই দিদি আমাদের কোলে পিঠে করে মানুষ করে। আমার এক বড় দাদা ছিল, নাম অমরেশ। কিন্তু ছোট দিদির মৃত্যুর পর থেকে সে মানসিকভাবে এতটাই ভারসাম্যহীন হয়ে পড়ে যে তাকে ঘরে আটকে রাখা যেত না। ছোট দিদি আমাদের মায়ের মতো ছিল। আমাদের সব কষ্ট আনন্দ সব তাকে বলতাম। একদিন হঠাৎ করেই সে কোথায় যেন চলে গেল। আর যাওয়ার আগে মায়ের শাড়ি আর বিয়ের গয়নাগুলো নিয়ে গিয়েছিল। সেদিন যে গেল, তারপর থেকে ফিরে আসেনি। গ্রামের লোকেরা বলেছিল সে নাকি পালিয়ে গেছে। তবে আমার বড় দাদা সকলকে বোঝানোর চেষ্টা করেছিল দিদিকে কে যেন মেরে ফেলেছে। সে নিজের চোখে দেখেছে। কিন্তু একজন মানসিক ভারসাম্যহীন ছেলের কথায় কেউ কি আর বিশ্বাস করে? আমি আজও জানি না সে কোথায়, আদৌ বেঁচে আছে কিনা। কিন্তু একবার তাকে আমি দেখতে চাই, অন্তত একবার। অজিতেশ বাবু নিজের মধ্যে যে এতটা কষ্ট লুকিয়ে রেখেছিলেন তা বুঝতে পেরে অবিনাশ বাকরুদ্ধ হয়ে গেল। সে প্রতিজ্ঞার স্বরে বলল, আমি আমি তোমায় কথা দিচ্ছি বাবা, কথা দিচ্ছি। আমি নিজেই রহস্যের উদ্ঘাটন করব। তুমি তাকে ঠিক দেখতে পাবে। আমি তোমাকে তার কাছে নিয়ে যাব। তবে তার আগে তোমাকে আমার একটা সাহায্য করতে হবে। পরের দিন সন্ধেবেলা অবিনাশ নিজেকে বরের সাজে সজ্জিত করল। যদিও তার বিয়ে হতে এখনো দিন দুয়েক বাকি। আর কোনো সময় নষ্ট করতে সে রাজি নয়। তার মন বলছে আজই হয়তো সে জানতে পারবে কঙ্কাবতীর মৃত্যুর জন্য আসলে কে দায়ী। আর তার জন্য তাকে এতটুকু আত্মত্যাগ করতেই হবে। সে জানত প্রভাবতী দেবী কিছুতেই তার এই পরিকল্পনা সমর্থন করবেন না। তাই অজিতেশ বাবু আগেভাগেই তাকে নিয়ে গ্রামের পিছন দিকের একটি মেলায় চলে গিয়েছিলেন। অবিনাশ এখন সম্পূর্ণ একা। এমন সময় হঠাৎ ঘরের আলোগুলো জ্বলতে নিভতে আরম্ভ করল এবং খটখট আওয়াজ করতে করতে একটা গরুর গাড়ি এসে দাঁড়ালো তার দরজার ঠিক সামনে। গাড়িতে কোনো চালক নেই। বাতাসে অদ্ভুত কাঁচা রক্ত আর ধূপের গন্ধ মিশে আছে। দূরে শেয়ালের ডাক শোনা যাচ্ছে। অবিনাশ কথা না বাড়িয়ে গিয়ে বসল গাড়ির ভেতরে। বসতেই মনে হলো যেন তার নিচের পাটাতনটি কেঁপে উঠল। গাড়িটি ধীরে ধীরে চলতে আরম্ভ করল। দেখতে দেখতে গ্রামের ঘরবাড়িগুলি পেরিয়ে তা এসে ঢুকলো অন্ধকার এক বনের ভেতর। একটা গাছের পাতাও নড়ছে না, অথচ ফিস ফিস করে যেন নিজের নাম শুনতে পাচ্ছে অবিনাশ। চারপাশে ঘন কুয়াশা, ফাঁকে ফাঁকে নানান অচেনা মুখের ছায়া দেখা যাচ্ছে। কিন্তু গাড়িটি সামনের দিকে এগোতেই ছায়াগুলো যেন গাড়ির সাথেই মিলিয়ে যাচ্ছে। অবিনাশ অবাক চোখে তাকিয়েছিল। কিছুক্ষণ পর গাড়িটি এসে থামল একটি শিমুল গাছের সামনে। গাছটির সারা গায়ে
রক্তের মতো লাল দাগ, এবং তার তলায় দাঁড়িয়ে রয়েছে নববধূ রূপী সেই কিশোরী মেয়েটি। অবিনাশের দিকে হাত দেখিয়ে তাকে নিজের দিকে ডাকল সে। অবিনাশও যেন সম্মোহনের মতো এগিয়ে গেল তার দিকে, স্বামীর কাছে। রাস্তাটি ধরে আরো বনের গভীরে যেতে লাগলো মেয়েটি। তার পিছু নিল অবিনাশ। চারিদিক নিস্তব্ধ, কারো মুখে কোনো কথা নেই। চলতে চলতে অবিনাশ লক্ষ্য করল বনের গাছপালাগুলো যেন উল্টো দিকে হেলে রয়েছে। পাতাগুলো থেকে রক্ত ঝরছে, আর তা মাটিতে পড়তেই শুকিয়ে যাচ্ছে। বাতাসের শব্দে মন্ত্রোচ্চারণের মতো আওয়াজ ভেসে আসছে। কোথাও কোথাও কালো ছায়ারা গাছের কাণ্ডের ফাঁকে দাঁড়িয়ে উঁকি দিয়ে তাদের দেখছে। অবিনাশ প্রচণ্ড ভয় পেলেও কোনোভাবেই নিজের শরীরে সেটাকে ফুটিয়ে তুলল না। সে জানত সত্য উন্মোচনের আগে এমন নানান অলৌকিক ঘটনার মুখোমুখি তাকে হতেই হবে। অবিনাশকে পরীক্ষা করতে চায় সে, দেখতে চায় আসলেই অবিনাশ তাকে সাহায্য করতে পারবে কিনা। কিন্তু অবিনাশ নিজেকে যথাযথভাবে সাহসী রাখার চেষ্টা করল। যাই হয়ে যাক, যদি আজ নিজের প্রাণ বিসর্জন দিতে হয়, তবুও সে সত্যিকে খুঁজে বার করবেই। হঠাৎ চারপাশে কুয়াশা জমতে আরম্ভ করল, এবং সেই কুয়াশার ভিতর থেকেই অবিনাশ দেখতে পেল অতীতের প্রথম দৃশ্যপট। একটা কিশোরী মেয়ে, বয়স বড়জোর 14 কি 15 হবে, রক্ত মাংসের জীবন্ত এক মানুষ। সামনের বড় ফুল গাছটির তলায় দাঁড়িয়ে আছে। তার চোখে প্রকাশ পাচ্ছে অদ্ভুত সরলতা, আর মাথায় গোঁজা বেলি ফুলের মালা। কিছুক্ষণের মধ্যেই আরও এক তরুণ সেখানে উপস্থিত হয়। বেশ সুদর্শন এবং প্রাণবন্ত এক তরুণ, যার চোখে তীব্র এক আকর্ষণ লক্ষ্য করে অবিনাশ। কি জানি, মেয়েটিকে এক ঝলক দেখেই থমকে যায়। এমন সময় অবিনাশের কানের কাছে ফিসফিস কণ্ঠে শোনা যায় সেই কিশোরীর গলা। এখানে প্রথমবার আমার সঙ্গে দেখা হয়েছিল তার, তখন আমি জানতাম না এই মানুষটা একদিন আমার জীবন কেড়ে নেবে। কুয়াশার মাঝখান দিয়েই আরো কিছুটা পথ এগিয়ে গেল অবিনাশ। সামনে একটি খেজুর গাছের পাটাতন। কুয়াশার কারণে খুব ভালো করে জায়গাটাকে দেখতে না পারলেও তাতে ফুটে ওঠা দৃশ্য স্পষ্টভাবে তার চোখের সামনে ভেসে উঠল। সে দেখল খেজুরের পাটাতনের ওপর বসে গল্প করছে সে কিশোরী এবং তরুণটি। কিশোরীর মুখে তৃপ্তির হাসি। সে যেন পৃথিবীর সব সুখ এই মুহূর্তে খুঁজে পেয়েছে। তারপর হঠাৎ সে দেখল ছেলেটি কিশোরীর একটি হাত নিজের হাতে নিয়ে বলছে, তোকে ছাড়া আমি বাঁচুম না কঙ্কাবতী, তুই আমারে বিয়ে করবি? চল না, চল না, আমরা পালিয়ে যাই। তোকে তোকে আমি খুব সুখী রাখবো রে। কিশোরী কঙ্কাবতী আর কোনো উত্তর দিল না, শুধু লাজুক ভঙ্গিতে মাথা নাড়ল। আবারও শোনা গেল সেই ফিসফিসানি শব্দ। কঙ্কাবতী বলল, আমি ভাইবাছিলাম সেই হয়তো আমার সুখের শুরু, কিন্তু আমরা সুখী হইতে পারলাম না। ও আমার সর্বনেশ করল, সবচেয়ে বড় সর্বনেশ। হঠাৎ সমস্ত কুয়াশা সরে গেল। অবিনাশ দেখল তারা ইতিমধ্যেই নদীর চরে এসে পৌঁছেছে, কিন্তু জায়গাটা ভীষণ অন্যরকম লাগছে তার। যেন সে বর্তমানে নয়, বরং অতীতে ফিরে গেছে। নদীর চরটি এখনকার মতো এতটা প্রশস্ত নয়। চরের বাম পাশে রয়েছে একটি ছোট মন্দির, সংস্কারের অভাবে যার অবস্থা প্রায় ভগ্ন। আকাশে তখন পূর্ণিমার চাঁদ ঝলমল করছে। তখনই দূর থেকে শোনা গেল নূপুরের আওয়াজ। অবিনাশ চোখ তুলে তাকাতেই দেখল নববধূর সাজে সজ্জিত হয়ে কঙ্কাবতী এসে দাঁড়িয়েছে ভগ্নপ্রায় মন্দিরটার সামনে। হাতে শাখা পলা, গায়ে লাল বেনারসি, মাথায় শোলার মুকুট, গলায় সোনার অলংকার। খানিক পরেই কঙ্কাবতীর বিপরীতে এসে দাঁড়ালো সেই তরুণ, কিন্তু আজ তার মুখে
কোনো কোমলতা নেই, বরং চোখে ফুটে উঠেছে বীভৎস নিষ্ঠুরতা। হিন্দু বিবাহের নিয়ম অনুযায়ী বিবাহের সূচনা হয় শুভ দৃষ্টির মাধ্যমে। সেদিন ছিল কঙ্কাবতী আর রুদ্রশেখরের বিবাহ, বলা ভালো গোপন বিবাহ। কঙ্কাবতী ভেবেছিল আজ তার জীবনের সবচেয়ে পবিত্র রাত। কালিন্দী নদীর চরে পূর্ণিমার চাঁদকে সাক্ষী রেখে তাই সে রুদ্রশেখরের হাতে নিজের জীবন সঁপে দেবে। সে কবে থেকে এই দিনটার অপেক্ষায় ছিল সে। অবশ্য অপেক্ষা শুধু তার নয়, হয়তো রুদ্রশেখরও তাই চাইছিল। কিন্তু কঙ্কাবতী ঘুণাক্ষুরেও টের পায়নি যে ভেতরে ভেতরে কতটা নিষ্ঠুর খেলাই না খেলতে চলেছে রুদ্রশেখর। সে মনে মনে পরিকল্পনাই করেছিল কঙ্কাবতী যেই মাত্র পান পাতাটি সরাবে সেই মাত্র প্রথম আঘাতটা সে করবে। কালিন্দী নদীর চর জুড়ে তখন নিস্তব্ধতা, চারিদিকে কেবল ঝিঁঝির ডাক এবং পূর্ণিমার রূপলি আলো। ধীরে ধীরে কাঁপা দুহাত দিয়ে কঙ্কাবতী পান পাতা সরালো। লাজুক চোখ দুটি রুদ্রশেখরের চোখে রাখতেই তার মাথায় বজ্রাঘাতের মতো কিছু আছড়ে পড়ল। কঙ্কাবতী কিছু বুঝে ওঠার আগেই কপাল বেয়ে নেমে আসতে লাগলো রক্তের ধারা। অবাক হয়ে তাকালো সে। রুদ্রশেখরের মুখে তখন পৈশাচিক হাসি। ক্রমেই ঝাপসা হতে লাগলো কঙ্কাবতীর দৃষ্টি। সেই সুযোগ নিয়ে রুদ্রশেখর ঝাঁপিয়ে পড়ল কঙ্কাবতীর ওপর। হাতে থাকা শিলনোড়া দিয়ে থেতলে দিল তার দুই চোখ। রক্তে ভিজে উঠল তার মুখ। কঙ্কাবতী যন্ত্রণাময় চিৎকারে কেঁপে উঠল কালিন্দী নদীর চর। কাঁপা কাঁপা দুহাত দিয়ে নিজের ওপর থেকে সরাতে চাইল সে রুদ্রশেখরকে, কিন্তু শক্তির কাছে কিশোরী কঙ্কাবতী কিছুতেই পেরে উঠল না। রুদ্রশেখর পাশে পড়ে থাকা গাছের কাঁটাযুক্ত ডালখানা তার গলায় জড়িয়ে শক্ত করে পেঁচিয়ে ধরল। ক্ষীণ হতে লাগলো তার শ্বাস প্রশ্বাস। একটু একটু করে ছটফট করতে করতে নিথর হয়ে গেল কঙ্কাবতী। তার রক্তে ভিজে গেল চর জুড়ে রূপলি আলো। রুদ্রশেখরের পর নিজেই বালিতে গভীর গর্ত করে পুঁতে দিল তার শরীর। চিরদিনের মতো তার অপরাধ চাপা পড়ে গেল সেই বালির চরে। অবিনাশ বিষয়টা কিছুতেই বিশ্বাস করতে পারছিল না। তার চোখে তখন জমাট বেঁধেছে অশ্রু। কেউ এতটা নৃশংস হতে পারে জানা ছিল না তার। হঠাৎ তার কানে ভেসে এলো কান্নার শব্দ। সে দেখতে পেল কদম গাছের তলায় দাঁড়িয়ে কেঁদে চলেছে তার ছোট্ট পিসিমণি ওরফে কঙ্কাবতী। আর সে বলছে, আমি তারে নিজের জীবনের চাইতে অনেক বেশি ভালোবেসেছিলাম, কিন্তু সে আমার ভালোবাসার এই প্রতিদান দিল। আমার থেকে সব কিছু কায়রা নিল। তখন থেকে আমি এই গায়ে বিয়া করতে আসা সহল ছেলের প্রাণ নিতে লাগলাম, কারণ আমি চাইনি আর কারোর পরিণতি আমার মতো হোক। তাই আমি তাদের শেষ করে দিছি। কিন্তু তুই আলাদা, তুই আমার ভাইয়ের সন্তান। তোরে কিভাবে মারব? তোর প্রাণ যে আমি নিতে পারুম না, কিন্তু আমার হাত থেকে তার মুক্তি নাই। তারে আমি ছাড়ুম না। যতক্ষণ না তার রক্তে আমার ঋণ শোধ হয় ততদিন আমি শান্তি পাবো না। চারপাশের বাতাস ভারী হয়ে উঠল। অবিনাশ এতক্ষণ নিশ্চুপভাবে দাঁড়িয়ে থাকলেও এবার সে একটু একটু করে কঙ্কাবতীর দিকে এগিয়ে যেতে লাগলো। আমি তোমাকে সাহায্য করব, যার জন্য আমাকে যা যা করতে হয় আমি করতে রাজি। আর তাই আজ আমি আমার রক্তের আহুতি দিয়ে তোমাকে নিজের মধ্যে আমন্ত্রণ জানালাম। তোমার প্রতিশোধ পূর্ণ না হওয়া পর্যন্ত এই শরীর তোমার। নিজের কথাটি শেষ করার সঙ্গে সঙ্গে অবিনাশ তার পাঞ্জাবির পকেট থেকে ছোট্ট একটা ছুরি বার করে নিজের হাত বরাবর চালিয়ে দিল। ক্ষত থেকে বেরিয়ে এলো লাল তাজা রক্ত। আর তা গড়িয়ে পড়ে কদম গাছের গোড়ায় পড়তেই কঙ্কাবতীর সারা শরীর থেকে বেরিয়ে আসতে লাগলো লাল আলো। পর মুহূর্তে এসে প্রবেশ করলো অবিনাশের শরীরে। আজ অবিনাশ এবং সুলগ্নার বিবাহ। সকাল থেকে সারা গ্রাম জুড়ে উৎসব লেগে গেছে। নিজের একমাত্র ভাইজের বিয়েতে যোগ দিতে বিদেশ থেকে সস্ত্রীক ফিরেছেন সুলগ্নার জ্যাঠা রুদ্রশেখর মুখার্জি। সকাল থেকে একের পর এক নিয়ম অনুষ্ঠান করে অবিনাশ তার মাকে প্রণাম জানিয়ে বেরিয়ে পড়ল কনের বাড়ির উদ্দেশ্যে।
বর আসতেই চারিদিক জুড়ে একটা কলরবের সৃষ্টি হলো। আতশবাজি, ঢাকের শব্দ, সবাই আনন্দে মেতে উঠল। কিন্তু অবিনাশ যেন একেবারেই অবিচলিত। হঠাৎ তার দৃষ্টি আটকে যায় মধ্যবয়সী এক পুরুষের দিকে। সঙ্গে সঙ্গে সকলের অলক্ষ্যে তার চোখ ধিক করে চলে ওঠে। অন্যদিকে বর আসার খবর পেতেই রুদ্রশেখর বাবু অতিথি আপ্যায়নের ভদ্রতা রক্ষার্থে অবিনাশের দিকে এগিয়ে এলেন, কিন্তু পর মুহূর্তে চিৎকার করে কয়েক পা পিছিয়ে গেলেন। তার চোখ তখনও বিস্ফারিত। উপস্থিত সকল অতিথি ওনার সেরূপ ব্যবহারে স্তম্ভিত হয়ে গেলেন, কিন্তু কেন উনি এরকম করছেন তা বুঝতে পারলেন না। এদিকে রুদ্রশেখর বাবুও কাউকে বোঝাতে পারছেন না সেই বিভৎস দৃশ্যটা তার চোখের সামনে ধরা দিয়েছিল। তিনি স্পষ্ট দেখেছেন ঠিক অবিনাশের পিছনেই দাঁড়িয়ে আছে কঙ্কাবতী। তার মুখে ধরা দিচ্ছে পৈশাচিক এক হাসি। ঘটনার আকস্মিকতায় তিনি এতটাই ভয় পেয়ে গিয়েছিলেন যে মাটিতে পড়ে গিয়েছিলেন। অবিনাশ দৌড়ে এসে ওনাকে ধরে এবং কানে ফিসফিস করে বলে ওঠে, এখনই এতটা ভয় পেলে চলবে? এখনো তো আসল রহস্য খোলা বাকি, সবাইকে সত্যিটা জানানো বাকি আছে। সত্যিটা না জানানো পর্যন্ত আপনার নিস্তার নেই। রুদ্রশেখর বাবুর মুখ ফ্যাকাশে হয়ে উঠল। তিনি কাঁপা কাঁপা স্বরে বলে উঠলেন, কে তুমি? ঠিক সেই মুহূর্তে অবিনাশের গলার স্বর পাল্টে গিয়ে সে বলে উঠল, তোমার কঙ্কা, চিনতে পারছো না আমায়? রুদ্রশেখর বাবু এবার ভীষণ রেগে গেলেন। তিনি উঠে দাঁড়িয়ে অবিনাশের দিকে তাকিয়ে বললেন, কি বলছো তুমি? আমার সঙ্গে মজা করছো নাকি? অবিনাশ কিছুই না বোঝার ভান করে বলল, আপনি কি বলছেন জ্যাঠামশাই? আমি আপনার সঙ্গে মজা করতে যাবই বা কেন? আপনি পড়ে গিয়েছিলেন, তাই আপনাকে সাহায্য করতে এসেছিলাম। এবার প্রসাদ রঞ্জন বাবু এগিয়ে এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেন। তিনি রুদ্রশেখর বাবুকে পাঠিয়ে দিলেন সুলগ্নার ঘরে। অন্যদিকে অবিনাশ তার জন্য নির্ধারিত স্থানে গিয়ে বসল। সুলগ্নার ঘরের দরজা ভেজানো অবস্থায় ছিল এবং বেশ কয়েকবার তাতে করাঘাত করার পরেও যখন সুলগ্নার দরজা খুলল না, তখন বাধ্য হয়ে ভেতরে ঢুকলেন। প্রবেশ করতেই যেন তার শরীরের মধ্যে দিয়ে বয়ে গেল হিমেল স্রোত। সারা ঘর অন্ধকার। শুধু বিছানার পাশে থাকা ছোট জলচৌকির ওপর জ্বলছে একটা হ্যারিকেন। তার ক্ষীণ আলোয় দেখা যাচ্ছে ওপাশে ফিরে আয়নার দিকে তাকিয়ে বসে রয়েছে একটা যুবতী মেয়ে। রুদ্রশেখর বাবু মুখে হাসি নিয়ে তার দিকে এগিয়ে গেলেন। তারপর সস্নেহে তার মাথায় হাতটি রেখে বললেন, সালমা, বর এসে গেছে, পুরোহিত তোকে ডাকছে। সুলগ্না তার কথার কোনো উত্তর দিল না। সে একইভাবে চুপ করে বসে রইল। তা দেখে রুদ্রশেখর বাবু আবারও তাকে নিয়ে যাওয়ার কথাটি বললেন। এবার সে উঠে দাঁড়িয়ে ধীরে ধীরে পিছন ফিরে তাকালো ওনার দিকে। তারপর ঠোঁটের কোনায় রহস্যময় হাসি ফুটিয়ে বলল, আমি বাইরে যাব কেন? আজ এখানে এই মুহূর্তে আমাকে বিয়ে হইব। কে হইব না? রুদ্রশেখর বাবু থমকে গেলেন। তার কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ল। চোখ কচলে আবার তাকালেন, কিন্তু দেখলেন এ তো সুলগ্না নয়। তার জায়গায় দাঁড়িয়ে আছে বহু বছর আগে মৃত কঙ্কাবতী। সে ধীরে ধীরে এক পা করে এগোল। তখন রুদ্রশেখর বাবু এক পা করে দরজার দিকে সরে গেলেন, আর দেরি না করে হঠাৎ ঘর থেকে বেরিয়ে এলেন হাঁপাতে হাঁপাতে। অবিনাশ ঠিক এই মুহূর্তেরই অপেক্ষায় ছিল। রুদ্রশেখর বাবুর সেই অবস্থা দেখে সে অট্ট হাসি শুরু করল। সেই হাসির নৃশংসতা এতটাই বেশি যে সেখানে উপস্থিত সকলেই ভয় কেঁপে উঠল। এরপর গলায় থাকা মালাটি ছুঁড়ে ফেলে দিয়ে এসে এগিয়ে গেল ওনার দিকে এবং বলল, সত্যিটা বলে দিন জ্যাঠামশাই, নাহলে আজ আপনাকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। আজ আমার হাতেই আপনার মৃত্যু নিশ্চিত। রুদ্রশেখর বাবু রাগে চিৎকার করে উঠলেন, কে মারবে আমায়? তুই মারবি? তার আগে তোকে মেরে এই নদীর চরে পুঁতে দেব, যেখানে কঙ্কাবতীকে পুঁতে দিয়েছিলাম। তিনি রাগে দিক বিদিক ছুড়ে দিয়ে অবিনাশের গলা চেপে ধরলেন। তখন হঠাৎ কোনো অদৃশ্য শক্তি তাকে শূন্যের দিকে ছুঁড়ে দিল। তিনি মাটিতে পড়লেন। ঘরের সকল আলো জ্বলতে নিভতে শুরু করল।
এরপর চারিদিকে যেন কুয়াশা ছেয়ে এলো। সে কুয়াশার মধ্যে এগিয়ে এলো কঙ্কাবতী। তাকে কেন্দ্র করে প্রবল অট্টহাসি শুরু হলো, আর সে বলল, আজ তুই মরবি, আজ আমার হাতে তোর মৃত্যু নিশ্চিত। রুদ্রশেখর বাবু হঠাৎ দুই কান চেপে ধরলেন, কাঁপতে কাঁপতে বললেন, আমাকে মেরো না, মেরো না আমাকে, আমি সব বলছি, সব বলছি। উপস্থিত অতিথিরা ভয় এবং বিস্ময়ে একে অপরকে জড়িয়ে ধরল। কারোর মুখে কোনো কথা নেই, শুধু রুদ্রশেখর বাবু বলে উঠলেন, আমি কঙ্কাবতীকে মেরেছি। আজ থেকে ঠিক 50 বছর আগে কালিন্দী নদীর চরে আমি ওকে হত্যা করে তার দেহ পুঁতে দিয়েছিলাম, কারণ তার ভালোবাসা আমার কাছে অসহ্য হয়ে উঠেছিল। আমি তাকে কখনো ভালোবাসিনি, শুধু ব্যবহার করেছি নিজের স্বার্থে, নিজের প্রেমিকা পর্যন্ত পৌঁছানোর জন্য। এক তান্ত্রিক আমাকে বলেছিলেন, শুক্ল লগ্নের পঞ্চমীতে জন্মগ্রহণ করা এক কিশোরী মেয়েই আমার বিবাহের পথের সব বাধা দূর করতে পারে। তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে রজস্বলা অবস্থায় পূর্ণিমার বিশেষ প্রহরে হত্যা করতে হবে। তাই করেছিলাম। সকলের কাছে রটিয়ে দিয়েছিলাম যে সে চরিত্রহীনা, সে তার প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছে। আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করো কঙ্কাবতী, আমাকে ক্ষমা করো। কুয়াশার মাঝখান থেকে ভেসে এলো কঙ্কাবতীর আওয়াজ। সে বলল, আমি চাইলেই তোমার প্রাণ নিতে পারতাম, কিন্তু না, তুমি এই অনুশোচনায় দগ্ধ হবে, একদিন মৃত্যুবরণ করবে। কেউ তোমার লগে থাকবো না, কেউ না। তুমি সম্পূর্ণ একা হয়ে যাবা, আর এই হবে তোমার শাস্তি। তুমি প্রতিদিন একটু একটু করে মরবা, আর আমি তাতেই মুক্তি পামু। এই বলেই কঙ্কাবতী হাওয়ায় মিলিয়ে যায়। 50 বছর আগের এক হত্যাকাণ্ডের রহস্য ভেদ হয়। সেই ঘটনার পর আজ অবশ্য 2 বছর কেটে গেছে। অবিনাশ ফিরে গেছে নিজের কাজে। সুলগ্নাকে বিবাহিত স্ত্রী রূপে সে নিয়ে এসেছে। রুদ্রশেখর বাবু ভারসাম্য হারিয়েছেন। গ্রামের পথে ঘুরে আজ রুদ্রশেখর কঙ্কাবতীকে ডাকে, হয়তো তাকে বলে এই জীবন থেকে মুক্তি দিতে। কিন্তু পাপের ঋণ কি এত সহজে শোধ হয়? তাই হয়তো মৃত্যু পর্যন্ত তাকে এই অনুশোচনাতেই কাটাতে হবে। শেষ হলো আজকের গল্প কঙ্কাবতী। কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলো না কমেন্ট বক্সে। ভালো খারাপ যেমনই লাগুক না কেন জানিও আমাদেরকে, কারণ এতে আমরা তোমাদের চাহিদা মতো গল্প তোমাদেরকে শোনাতে পারবো এবং আমরা নিজেরাও ইমপ্রুভ করতে পারবো। সো আজকের মতো আসি, দেখা হবে পরবর্তী গল্পে। ততক্ষণের জন্য ভালো থেকো আর অবশ্যই গল্পে থেকো। বাই বাই।